করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-3009। কোর্সের নাম উদ্ভিদ প্রজনন। আর আজকে আমার লেকচার নম্বর 7। আর লেকচারের শিরোনাম সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। এই ক্লাসের শুরুতে প্রথমে আমাদেরকে জানতে হবে সংকরায়ন কি। সংকরায়ন হচ্ছে জিনগত বৈশিষ্ট্যের পৃথক দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটিয়ে উন্নততর বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ বা সংকর উদ্ভিদ সৃষ্টি করার প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি মানুষ কিছু আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য নতুন নতুন কিছু সংকর উদ্ভিদ সৃষ্টি করার প্রয়াস চালায়। কারণ মানুষের আবাদি যে সমস্ত জাত, তাদের মধ্যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অনেক সময় থাকে না। কোনো কোনো উদ্ভিদ ফলন ভালো দেয়, কিন্তু সেখান থেকে হয়তো আগাম ঝরে পড়ার রোগ আছে, মানে ফলন আগে আসে কিন্তু আগে ঝরে পড়ে। আবার কোনো কোনো উদ্ভিদের হয়তো উচ্চ ফলনশীলতা আছে, কিন্তু তা আবার বিভিন্ন রোগ দ্বারা খুব সহজেই আক্রান্ত হয়। তো এমন ধরনের জাত যদি উদ্ভাবন করা যায় যেখানে ফলনও ভালো হবে, আবার সে কীটপতঙ্গ প্রতিরোধীও হবে, অথবা ফলন ভালো হবে আবার তার আগাম ঝরে পড়া তার থাকবে না, বা অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্য আনার জন্য মানুষ প্রাচীন কাল থেকে এই ব্রিডিং বা সংকরায়ন পদ্ধতি কিন্তু চালিয়ে আসছে। এবং এই পদ্ধতিটাই আমরা আজকে পড়ব, যেটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন। এখন আমরা দেখি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কেন করা হয়। এক, কৌলিক বিভিন্নতা সৃষ্টি করা, যেটা আমি একটু আগে বললাম, জেনেটিক ডাইভার্সিটি। যেমন একটা উদ্ভিদের মধ্যে সব বৈশিষ্ট্য থাকে না, তো উদ্ভিদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আনার জন্য বা তার মধ্যে বিভিন্ন ধরনের যে ডাইভার্সিটি বা বিভিন্নতা সৃষ্টি করা, এটা সংকরায়নের উদ্দেশ্য। কোন একটি জাতে অন্য কোনো জাত থেকে এক বা একাধিক বৈশিষ্ট্য স্থানান্তর করা যায়, একে কম্বিনেশন ব্রিডিং বলে। 3, প্রজনকদ্বয় অপেক্ষা উন্নততর অধিক ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করা যায়, একে অতিক্রমী প্রজনন বা ট্রান্সগ্রেসিভ ব্রিডিং বা ট্রান্সগ্রেসিভ সিগ্রিগেশন বলা হয়। প্রজনকের যে ফলনশীলতা অথবা প্রজনকের যে গুণ, তার থেকে উন্নত মানের গুণ সংকর উদ্ভিদে আসবে, মানে তাকে প্রজনককে অতিক্রম করে যায়, এই কারণে একে বলা হয় অতিক্রমী প্রজনন বা ট্রান্সগ্রেসিভ ব্রিডিং বা সিগ্রিগেশন। সংকরায়নের মাধ্যমে হেটেরোসিসকে ব্যবহার করে সংকর জাত বা হাইব্রিড ভ্যারাইটি তৈরি করা যায়। হেটেরোসিস কি আমরা নেক্সট ক্লাসে আমরা সেটা পড়বো। হেটেরোসিস মানে হচ্ছে যদি কোনো সংকর উদ্ভিদে যদি পিতা বা মাতা বা উভয়ের গড়ের চাইতে যদি আরো বেশি মাত্রায় যদি তাতে যদি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো যদি পাওয়া যায়, তখন তাকে বলা হয় হেটেরোসিস। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো। সংকরায়নের প্রকারভেদ। সংকরায়ন দুটি প্রজনকের শ্রেণীবিন্যাসগত সম্বন্ধের উপরে ভিত্তি করে 5 প্রকার হয়। শ্রেণীবিন্যাসগত সম্বন্ধ বলতে আমরা জানি উদ্ভিদকে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বিভিন্ন স্পেসিস, জেনাস, তারপরে ফ্যামিলি, এরকম বিভিন্ন যে ধাপগুলো, এই ধাপগুলো করা হয় সাধারণত দুইটা উদ্ভিদের মধ্যে পারস্পরিক কি পরিমাণ সম্পর্ক আছে, কতটুকু সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে। তো এইভাবে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করা হয়, আর এই শ্রেণীবিন্যাসগত সম্বন্ধের উপরে ভিত্তি করে সংকরায়ন 5 প্রকার হয়। যেমন অন্তঃজাত সংকরায়ন বা ইন্ট্রাভ্যারাইটাল হাইব্রিডাইজেশন, কোন একটি জাতের ভিন্ন রকম জেনোটাইপ বিশিষ্ট গাছসমূহের মধ্যে সংকরায়ন। যেমন আমরা ধরো আমরা আবাদি যে জাত আমরা যেটা চাষ করি, হ্যাঁ, সেই জাতের মধ্যে সবগুলো ফসলে কিন্তু
সমান রকম ফলনশীলতা বা সমান রকমের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না। যদি এমন কোনো বৈশিষ্ট্যের ভিন্নতা পাওয়া যায় যেখানে দুইটা উদ্ভিদের মধ্যে যাদের মধ্যে সংকরায়ন করা সম্ভব, এই ধরনের যে সংকরায়ন তাকে বলা হয় অন্তঃজাত সংকরায়ন বা ইন্ট্রাভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। দ্বিতীয়ত হচ্ছে আন্তঃজাত সংকরায়ন, ইন্টারভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। একই প্রজাতির অন্তর্ভুক্ত এক, দুইটি বা ততোধিক জাতের উদ্ভিদের মধ্যে সংকরায়ন করলে তাকে বলা হয় আন্তঃপ্রজাতি। যেহেতু দুটো জাত তারা একই প্রজাতির অন্তর্ভুক্ত, একই প্রজাতির অন্তর্ভুক্ত বলে একে আমরা কিন্তু বলছি ইন্ট্রাস্পেসিফিক হাইব্রিডাইজেশন, মানে আন্তঃপ্রজাতি সংকরায়ন। কারণ তারা একই প্রজাতির অন্তর্ভুক্ত কিন্তু দুটো জাত বলে আন্তঃজাত, আর একই প্রজাতির অন্তর্ভুক্ত বলে আন্তঃপ্রজাতি সংকরায়ন বা ইন্ট্রাস্পেসিফিক হাইব্রিডাইজেশন বলা হয়। 3, আন্তঃপ্রজাতি সংকরায়ন বা ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। দুই বা ততোধিক প্রজাতির অন্তর্ভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন। এরা একই গণের অন্তর্ভুক্ত হওয়ায় একে অন্তঃগণ সংকরায়ন বা ইন্ট্রাজেনেরিক হাইব্রিডাইজেশনও বলা হয়। তাহলে দুইটা ভিন্ন প্রজাতি, সে কারণে এটার নাম হচ্ছে আন্তঃপ্রজাতি, আর একই গণের অন্তর্ভুক্ত সে কারণে বলা হচ্ছে ইন্ট্রাজেনেরিক হাইব্রিডাইজেশন। একটা এক্সাম্পল দেখো, ট্রিটিকাম ডুরাম, তার সাথে সংকরায়ন করা হচ্ছে ট্রিটিকাম টার্জিটাম। ট্রিটিকাম ডুরাম একটা ডিপ্লয়েড গম, আর ট্রিটিকাম টার্জিটাম একটা টেট্রাপ্লয়েড গম। এই দুটো সংকরায়নে পাওয়া গেল ট্রিটিকাম এস্টিভাম, যেটা হেক্সাপ্লয়েড বা ষষ্ঠ প্রস্থি। তাহলে এখানে এটা ট্রিটিকাম ডুরাম এবং ট্রিটিকাম টার্জিটাম, এরা কিন্তু একই জেনাস ট্রিটিকাম, ঠিক আছে, একই গণ বা একই জেনাস। ট্রিটিকাম জেনাসের অন্তর্ভুক্ত কিন্তু দুইটা স্পেসিস, একটা হচ্ছে ডুরাম, অন্যটা হচ্ছে টার্জিটাম। তো দুইটা স্পেসিস, সে কারণে বলা হচ্ছে আন্তঃপ্রজাতি। আর একই গণ, যেহেতু ট্রিটিকাম একটাই গণ আন্ডারে এই দুইটা স্পেসিস, সে কারণে এটাকে বলা হচ্ছে অন্তঃগণ সংকরায়ন। 4 নম্বরে হচ্ছে আন্তঃগণ সংকরায়ন, ইন্টারজেনেরিক হাইব্রিডাইজেশন। দুই বা ততোধিক গণের অন্তর্ভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন। এখানে একটা খুব একটা বিখ্যাত একটা এক্সাম্পল, এটা হচ্ছে ট্রিটিকাম টার্জিটাম, টেট্রাপ্লয়েড বিট, যেটা চতুর্প্রস্থি যে গম, তার সাথে রাই উদ্ভিদ সিকেল সিরিয়ালের সাথে যদি সংকরায়ন করা হয়, হ্যাঁ সংকরায়ন করা হয়েছে, এবং সেখান থেকে আমরা যে সংকর উদ্ভিদ পেলাম তাকে ক্রোমোজোম ডাবলিং করা হলো। একটা বিভিন্নভাবে ক্রোমোজোম ডাবলিং করা যায়, তার মধ্যে একটা হচ্ছে কলচিচিন বলে একটা কেমিক্যাল আছে। এই কলচিচিন প্রয়োগ করলে কোনো একটা উদ্ভিদের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম নাম্বারটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে করা হলো কি, ট্রিটিকাম টার্জিটামের সাথে এই সিকেল সিরিয়াল বা রাই উদ্ভিদের সংকরায়ন করা হলো, এবং এরপরে যে F1 উদ্ভিদ পাওয়া গেল তার ক্রোমোজোম ডাবল করা হলো। এখান থেকে একটা সংকর উদ্ভিদ পাওয়া গেল যাকে নাম দেওয়া হলো ট্রিটিকেল, যার মধ্যে গম এবং রাই উভয়ের বৈশিষ্ট্য থাকবে, এবং এটাকে কিন্তু একটা আলাদা জেনাস হিসাবে বর্তমানে তাকে একটা মর্যাদা দেওয়া হয়েছে, ট্রিটিকেল। দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভাস্কোস্টাইলিস প্রেপা1, এটাকে ট্যানজেনাইট। এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ 3 অর্কিড জেনারা, 3টা অর্কিড গণকে সংকরায়ন করার ফলে একটা নতুন অর্কিড পাওয়া গেছে যার নাম হচ্ছে ট্যানজেনাইট। এখানে হচ্ছে অ্যাসকোসেন্ট্রাম, এর সাথে রিনকোস্টাইলিস, এর সাথে ভ্যান্ডা, 3টা জেনাসের সম্মিলিত ভাবে নতুন একটা অর্কিড জেনারা পাওয়া গেল যার নাম হচ্ছে ট্যানজেনাইট। এটা যেহেতু এখানে 3টা জেনাস এখানে অন্তর্ভুক্ত, সে কারণে এটা কিন্তু একটা আন্তঃগণ সংকরায়ন। তাহলে আন্তঃগণ সংকরায়ন একটা উদাহরণ দিলাম ট্রিটিকেল, আর একটা দিলাম ট্যানজেনাইট যেটা একটা অর্কিড। এবার আসো আমরা একটা টার্ম পড়ি, ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন বা দূরবর্তী সংকরায়ন বা দূর সংকরায়ন। এটা কি? দূর মানে কি? অনেক দূরে। বৈশিষ্ট্যের দিক থেকে দুটো উদ্ভিদ যদি অনেক দূরে হয়, এখন বৈশিষ্ট্যের দিক থেকে দুটো উদ্ভিদ কাছে নাকি দূরে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি একই জাতের দুটো উদ্ভিদ হয়
তারা অবশ্যই খুব ক্লোজ রিলেটেড। যদি একই প্রজাতির অন্তর্ভুক্ত কিন্তু দুইটা জাত হয়, তাও কিন্তু মোটামুটি তারা অনেকটা ক্লোজ রিলেটেড। কিন্তু যদি দুইটা প্রজাতি হয় অথবা দুইটা গণ হয়, তারা কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে বেশ দূরের। এবং এই ধরনের দুইটা উদ্ভিদের মধ্যে যদি সংকরায়ন করা হয়, তখন তাকে বলা হয় ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন বা দূরবর্তী সংকরায়ন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রেফানাস স্যাটাইভাম এবং ব্রাসিকা ওলারেসিয়া। রেফানাস স্যাটাইভাম হচ্ছে কি মূলা, আর ব্রাসিকা ওলারেসিয়া হচ্ছে বাঁধাকপি। মূলা এবং বাঁধাকপির মধ্যে হাইব্রিড করা হলো, তাকে কলচিচিন ট্রিটমেন্ট করা হলো। কলচিচিন দেওয়ার ফলে নতুন যে উদ্ভিদ পাওয়া গেল তার নাম হচ্ছে রেফানো ব্রাসিকা। তাহলে কি আমরা এমন একটা উদ্ভিদ পাবো যার নিচের অংশ মূলার মতো আর উপরের অংশ হচ্ছে বাঁধাকপি। তাহলে আমরা দুইটা অংশই খেতে পারবো। তা তোমরা জানো যে সংকরায়ন করার মেইন উদ্দেশ্যই হচ্ছে মানুষের খাদ্য চাহিদা পূরণ। মানুষের এই যে 5টা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো তো মানুষের মৌলিক চাহিদা। এখন মানুষ যখন বেড়ে যাচ্ছে কিন্তু আমার ল্যান্ড বাড়ছে না, আমার ব্যবহার উপযোগী জমি বাড়ছে না, তখন আমি কি করছি, আমার যে জমিটা আছে সেখানে আমি যতটা সম্ভব বেশি পরিমাণে ফসল পাওয়ার জন্য আমি চেষ্টা করব, তাই না? এখন যদি আমি একটা গাছ লাগিয়ে তার উপরের অংশ খেতে পারি, নিচের অংশ খেতে পারি, তাহলে সেটা অবশ্যই আমার জন্য একটা অনেক বেশি একটা কার্যকর একটা উপায় হতে পারে। হ্যাঁ, এবং এই উদ্দেশ্য থেকে এই রেফানো ব্রাসিকা উদ্ভাবন করা হয়েছে, এবং যেটা রেফানাস স্যাটাইভাম এবং ব্রাসিকা ওলারেসিয়া বা মূলা এবং বাঁধাকপি সংকরায়নের ফলে আমরা এই উদ্ভিদটা পাই। 5 নম্বর যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে অনুপ্রবিষ্ট সংকরায়ন বা ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন। যখন আন্তঃপ্রজাতি সংকরায়ন হয়, হ্যাঁ, তখন পুনঃ পশ্চাৎ সংকরায়নের মাধ্যমে কোনো একটি প্রজাতির জিন সমূহ অন্য একটি প্রজাতির জিন সমূহের মধ্যে স্থান করে নেয়, তখন তাকে অনুপ্রবিষ্ট সংকরায়ন বলে। বারবার যখন ব্যাকক্রস করানো হয়, তখন দেখা যায় যে দুইটা প্যারেন্টের মধ্যে একটা প্যারেন্টকে বারবার আমি ব্যাকক্রস করাবো, তাকে বারবার ব্যাকক্রস করালে হয় কি, যাকে আমি বারবার ব্যাকক্রস করাচ্ছি, যাকে আমি বারবার নতুন যে সংকর পাচ্ছি তার সাথে আমি আবার যদি ব্যাকক্রস করাই, তখন দেখা যায় কি যে প্রজনককে আমি বারবার আনছি তার সবগুলো জিন এই প্রথম যে সংকর তার মধ্যে স্থানান্তরিত হয়। এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে একটা প্যারেন্ট হচ্ছে, এখানে দুটো দেখানো হয়েছে, একটা সবুজ রং দিয়ে বোঝানো হলো, অন্যটা লাল বা পিঙ্ক কালার দিয়ে বোঝানো হলো। এটা হচ্ছে পিতৃ প্রজনক আর এটা হচ্ছে মাতৃ প্রজনক। আচ্ছা, এই দুইয়ের মধ্যে ক্রস করানো হলো। F1 বলতে তোমরা নিশ্চয়ই জানো, F1 মানে হচ্ছে প্রথম জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এগুলো তোমাদের জানতে হবে। F1 মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F2 মানে হচ্ছে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, দ্বিতীয় জনু। এখন F1 এ আমরা কি পেলাম? F1 আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এর মধ্যে যে ক্রোমোজোমের যে অংশগুলো, এগুলো তার মাতৃ উদ্ভিদের মতো, কিন্তু পিতৃ উদ্ভিদ থেকে তার অর্ধেক চলে আসছে। ঠিক আছে, এখান থেকে সবুজ অর্ধেক চলে আসছে আর বাকিটা হচ্ছে পিঙ্ক কালার। এখন আমরা যাকে পেলাম তার সাথে আমরা আবার এই সবুজটাকে আমরা আবার ব্যাকক্রস করালাম। ব্যাকক্রস মানে কি, আমরা দুইটা প্রজনকের মধ্যে সংকরায়নের ফলে প্রথম যে F1 উদ্ভিদ পাই তার সাথে পিছন থেকে যদি আমি যদি তার একটা প্রজনকের সাথে যদি আমি আবার তাকে যদি ক্রস করাই, এটাকে বলা হয় ব্যাকক্রস। এবং বারবার যখন ব্যাকক্রস করানো হয় তখন দেখা যায় যে আমি যাকে ব্যাকক্রস করাচ্ছি বারবার তার সবগুলো বৈশিষ্ট্য একটা সময়ে তার সংকরের মধ্যে চলে আসে। যেমন এই দুটার মধ্যে ক্রস করে আমি F1 এ পেয়েছিলাম যার মধ্যে অর্ধেক ছিল সবুজ অর্ধেক ছিল লাল। এর সাথে আমি আবার সবুজটাকে আমি আবার ক্রস করালাম। ক্রস করালে আমি F2 তে যাকে পাচ্ছি তার মধ্যে প্রায় 75% হচ্ছে সবুজ চলে আসছে আর 25% হচ্ছে লালের অংশ। এর সাথে আমি আবার ব্যাক ক্রস করলাম এবং এখান থেকে আমি পেলাম প্রায় 12.5% থাকবে লাল আর বাকি অংশটা থাকবে সবুজ। এর সাথে আমি আবার ব্যাক ক্রস করালাম, এই F3 এর সাথে আমি আবার ব্যাক ক্রস করালাম। তো ফাইনালি আমি পেলাম যে এমন একটা সংকর যার মধ্যে
তার পিতৃপ্রজনক মানে যাকে আমি বারবার ব্যাকক্রস করলাম তার সম্পূর্ণটাই চলে আসছে, তার পুরো সবুজটাই চলে আসছে, কিন্তু মাতৃ উদ্ভিদের এই যে লাল অংশটা এটাকে বলা হয় এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এটা শুধু রয়ে যায়, মানে তার সাইটোপ্লাজম অংশটা রয়ে যায়, কিন্তু তার নিউক্লিয়াস অংশটা সম্পূর্ণভাবে কিন্তু ওই সবুজ অংশটাই চলে আসছে। এবং পাশাপাশি যে ছবিটা আছে দেখো, এখানে সবুজ এবং লাল অংশ দুটো পাশাপাশি দেখানো হলো। গ্রিন এক্সপান্ডস ইটস রেঞ্জ টুয়ার্ডস রেড, এবং ফার্স্ট প্রজনক যেটা সেখানে দেখা যাচ্ছে কি সবুজটা ধীরে ধীরে লালটার মধ্যে ঢুকে যাচ্ছে। রেড এমটি ডিএনএ, এমটি ডিএনএ মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, ইন্টোগ্রেসেস ইনটু গ্রিন, এটা ধীরে ধীরে গ্রিনটা ভিতরে ঢুকে যাচ্ছে। তৃতীয় ছবিটা দেখো, এখানে সবুজটাই বেশি কিন্তু লালের অংশটা প্রায় অনেকটাই কম। এভাবে ধীরে ধীরে সম্পূর্ণটা দখল করে নেওয়া, এটাকে বলা হচ্ছে ইন্টোগ্রেসিভ হাইব্রিডাইজেশন বা অনুপ্রবিষ্ট সংকরায়ন। আমরা আরেকটা ছবি দিয়ে দেখি, স্পেসিস বি আর স্পেসিস এ। স্পেসিস এ এবং স্পেসিস বি এর মধ্যে যখন আমরা সংকরায়ন করলাম দেখা গেল 50-50%, এখানে এ এর 50% এবং বি এর 50%, নীল এবং লাল অংশটা। ফার্স্ট ব্যাকক্রস BC1 মানে হচ্ছে ব্যাকক্রস 1। ব্যাকক্রস 1 মানে কি, এর সাথে আমি যখন আবার এই লালের যখন আমি আবার সংকরায়ন করলাম, পশ্চাৎ সংকরায়ন করলাম, দেখা গেল কি এখানে 25% থাকবে বি এর, বাকি 75% থাকবে লালের, যাকে আমি আনছি বারবার আনছি। এবং এটা একটা নাম আছে, এটাকে বলা হয় রিকারেন্ট প্যারেন্ট বা পুনঃপ্রজনক। আচ্ছা, BC1 এর সাথে আমি আবার করলাম কি, আবার এই লালের সাথে বা স্পেসিস এ এর সাথে আমি আবার ব্যাকক্রস করালাম। এর ফলে BC2 বা ব্যাকক্রস 2 এর ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেখানে হচ্ছে 12.5% হচ্ছে বি এর নীল অংশটা আর বাকি পুরো অংশটা লাল। এবার ব্যাকক্রস 3 আবার যখন আমি ক্রস করলাম তখন দেখা গেল কি 6.25% মাত্র নীলের অংশটা আছে, বাকি অংশটা পুরোটাই লালের অংশ। BC4 চতুর্থবার যখন আমি ব্যাকক্রস করালাম, হ্যাঁ ব্যাকক্রস প্রজাতি 4 নম্বর যে ব্যাকক্রস প্রজাতি, সেখানে আমি পেলাম 3.12% মাত্র বি এর অংশ আর বাকি অংশটা তার লালের অংশ। এখন এই দুইটা অংশকে আমি বারবার কেন ব্যাকক্রস করাচ্ছি? দেখা যায় কি স্পেসিস বি এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য ভালো, আবার অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা আমি চাই না। আবার স্পেসিস বি এর অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আমি চাই, আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, আবার অনেকগুলো বৈশিষ্ট্য আমি চাই না। এখন যদি আমি জানতে পারি যে কোন বৈশিষ্ট্যগুলো তার নিউক্লিয়াস নিয়ন্ত্রিত আর কোন বৈশিষ্ট্যগুলো সাইটোপ্লাজম নিয়ন্ত্রিত, এগুলো কিন্তু জেনেটিক্সে তোমরা হয়তো পড়েছো বা পড়বে। এইটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি ব্যাকক্রসের মাধ্যমে বারবার আমি তার সংকরায়ন করার মাধ্যমে আমি কিন্তু তার সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমি এক জায়গায় আনতে আমি সক্ষম হব। এটাকে বলা হচ্ছে ইন্ট্রোগ্রেশন বা জিন ট্রান্সফার। স্পেসিস এ সবগুলো জিন ধীরে ধীরে ট্রান্সফার হয়ে গেছে স্পেসিস বি এর মধ্যে। এবার আসো আমরা আরেকটা দেখি প্রজনক সমূহের মিলন পদ্ধতির উপর ভিত্তি করে সংকরায়নের প্রকারভেদ। এখানে বেশ কয়েক ধরনের প্রকারভেদ আছে, যেমন একক সংকরায়ন বা সিঙ্গেল ক্রস, দুটি প্রজনকের কৃত্রিম যৌন প্রজননের মাধ্যমে জাতক উৎপাদন করে, যেখানে শুধুমাত্র দুইটা প্রজনক এখানে ইনভলভ থাকবে। এখানে দেখো ইনব্রেড লাইন এ তার সাথে ইনব্রেড লাইন বি, হ্যাঁ, এবং এদের মধ্যে যখন সংকরায়ন করা হলো লাইন এ এবং বি এর মধ্যে যখন ক্রস করানো হলো তখন আমরা যে হাইব্রিডটা পাবো তাকে আমরা বলবো সিঙ্গেল ক্রস হাইব্রিড। দ্বিতীয় সংকরণ বা ডাবল ক্রস, চারটি সহজাত সারির মধ্যে দুটি একক সংকরায়ন সৃষ্ট জাতক সমূহের মধ্যে যদি সংকরায়ন করা হয়, চারটার মধ্যে চারটা সহজাত সারি বা চারটা ইনব্রেড লাইন, এবং তাদের মধ্যে সংকরায়নের ফলে যেই হাইব্রিড আমরা পাবো তাকে বলা হবে ডাবল ক্রস। যেমন এখানে দেখো ইনব্রেড লাইন এ, ইনব্রেড লাইন বি, এ এবং বি এর সংকরায়নের মাধ্যমে আমরা পেলাম এই সংকরটা সিঙ্গেল ক্রস হাইব্রিড 1 এ বি। হ্যাঁ, আবার এখানে দেখো ইনব্রেড লাইন সি, ইনব্রেড লাইন ডি, সি এবং ডি দুটো লাইন এবং এদের মধ্যে সংকরায়নের ফলে আমি পেলাম হাইব্রিড 2
সিঙ্গেল ক্রস হাইব্রিড 2CD। এবার আমি করলাম কি, এই AB এর সাথে AB এর যে সংকর এবং তার সাথে CD এর যে সংকর, তাদের মধ্যে আমি আবার ক্রস করলাম। তার ফলে আমি যাকে পেলাম তাকে আমি নাম দিলাম কি ডাবল ক্রস হাইব্রিড। এবং তোমরা অবশ্যই জানবে যে ডাবল ক্রস হাইব্রিডের মধ্যে ABCD এর সবগুলো বৈশিষ্ট্যই এর মধ্যে পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে ডাবল ক্রস। ত্রিমুখী সংকরায়ন বা 3-ওয়ে ক্রস, দুটি প্রজনক সৃষ্ট সংকরকে তৃতীয় একটি প্রজনকের সাথে যদি সংকরায়ন করা হয় তখন তাকে বলা হবে ত্রিমুখী সংকরায়ন বা 3-ওয়ে ক্রস। এখানে প্রথমে A এবং B এর মধ্যে ক্রস করানো হলো, আমি পেলাম AB, এর সাথে আমি আবার C কে ক্রস করলাম। ঠিক আছে, এইভাবে যে ক্রসিং তাকে বলা হচ্ছে 3-ওয়ে ক্রস, যেখানে তিনটা প্রজনককে ব্যবহার করা হয়। এবং যেমন আমরা এর আগে আমরা যেটা পড়লাম যে একটা অর্কিড উৎপাদন করা হয়েছে যেখানে তিনটা জেনেরা কে সংকরায়নের মাধ্যমে একটা নতুন একটা জেনেরা উৎপাদন করা হয়েছে। এটা হচ্ছে সেই ধরনের একটা ক্রস। A এবং B কে প্রথমে ক্রস করা হলো এবং এর ফলে আমি যে সংকর পেলাম তার সাথে আমি আবার C কে ক্রস করলাম। তার ফলে লাস্ট পর্যন্ত আমি যে সংকর পাবো তার মধ্যে A, B এবং C তিনটা উদ্ভিদেরই বৈশিষ্ট্য আমি পাবো। 4 নম্বর হচ্ছে শীর্ষ সংকরায়ন বা টপ ক্রস। একটি মুক্ত পরাগী জাত এবং সহজাত সারির মধ্যে সংকরায়ন করা হলে তাকে শীর্ষ সংকরায়ন বলা হয়। তাহলে কি একটি মুক্ত পরাগী জাত মানে যেটা ফ্রিলি পরাগায়িত হতে পারে, কিন্তু সহজাত সারি মানে যেটা কন্ট্রোলড একটা সারি, ইনব্রেড লাইন, এর মধ্যে যদি সংকরায়ন করা হয় তার ফলে যে সংকর পাওয়া যাবে তাকে বলা হবে টপ ক্রস হাইব্রিড। ঠিক আছে। আর 5 হচ্ছে পশ্চাৎ সংকরায়ন। এটা আমরা একটু আগেই আমরা পড়ে ফেলেছি, আমরা জানি এটা কি জিনিস। ব্যাক ক্রস, দুটি প্রজনক কর্তৃক সৃষ্ট F1 উদ্ভিদকে যদি দুটি প্রজনকের যে কোনো একটির সঙ্গে সংকরায়ন করা হয় তবে তাকে পশ্চাৎ সংকরায়ন বলা হয়। তাহলে কি দুইটা প্রজনকে প্রথমে সংকরায়ন করলাম, পেলাম আমরা F1 এর সাথে আমি আবার মাতৃ অথবা পিতৃ প্রজনকের যে কারো সাথে আমি যদি আবার সংকরায়ন করি, যেমন এখানে আমরা দেখলাম A এবং B দুটা লাইন, এবং এই দুটা লাইনের মধ্যে আমি সংকরায়ন করে আমি পেলাম AB, এর সাথে আমি আবার যদি ক্রস করি, A এর সাথে ক্রস করি বা B এর সাথে ক্রস করি, ঠিক আছে, এই F1 এর সাথে আমি A অথবা B যদি আমি ক্রস করি তখন আমি বলবো এটা হচ্ছে একটা ব্যাক ক্রস বা পশ্চাৎ সংকরায়ন। এবার আসলে আমি দেখি বহু সংকরায়ন বা পলি ক্রস। কিছু সংখ্যক নির্বাচিত জেনোটাইপ সমূহের মধ্যে নির্বিচার পরাগায়নকে বহু সংকরায়ন বলে। তাহলে কিছু সংখ্যক নির্বাচিত জেনোটাইপ আমি প্রথমে বাছাই করব, জেনোটাইপ গুলোকে বাছাই করব তাদের ফেনোটাইপের ভিত্তিতে। তোমরা জানো ফেনোটাইপ মানে কি, বাহ্যিক বৈশিষ্ট্য, আর জেনোটাইপ মানে তাদের জিনগত যে সিকোয়েন্স বা জিনগত যে বৈশিষ্ট্য। এখন আমি যদি বাছাই করে নিয়ে ফেলি, এরপর তাদেরকে যদি আমি নির্বিচারে যদি পরাগায়ন যদি আমি ঘটাই, তখন যে সংকরায়ন তখন তাকে বলা হয় বহু সংকরায়ন বা পলিক্রস। 7 নম্বর হচ্ছে সংমিশ্রিত সংকরায়ন বা সিনথেটিক ক্রস। যখন কিছু সংখ্যক সহজাত সারির মধ্যে নির্বিচার পরাগায়ন করানো হয়, এখানে কিছু সহজাত সারি থাকবে, ইনব্রেড লাইন থাকবে, এবং এদের মধ্যে যখন নির্বিচারে পরাগায়ন করানো হবে তখন তাকে বলা হবে সংমিশ্রিত সংকরায়ন বা সিনথেটিক ক্রস। 8 নম্বর যেটা, এটা অনেকটা ইন্টারেস্টিং, সম্মিলিত সংকরায়ন বা মাল্টিপল ক্রস। এটা কি? এখানে দেখো A এবং B এর ক্রস করে আমি পেলাম AB, C এবং D এর ক্রস করে পেলাম CD। এটা একটা সিঙ্গেল ক্রস, এটা একটা সিঙ্গেল ক্রস। AB এবং CD কে আমি ক্রস করলাম, পেলাম ABCD, তাহলে এটা হয়ে গেল একটা ডাবল ক্রস। এদিকে দেখো E এবং F এর আমি ক্রস করে পেলাম EF, G এবং H এর মধ্যে ক্রস করে পেলাম GH, EF আর GH এর মধ্যে আমি আবার ক্রস করলাম, পেলাম EFGH, এটা পেলাম একটা ডাবল ক্রস। এইবারে ABCD এবং EFGH এর মধ্যে যদি আমি ক্রস করি, ABCD এবং EFGH এর মধ্যে যদি আমি ক্রস করি, আমি পেলাম নতুন একটা সংকর উদ্ভিদ যার মধ্যে ABCDEFGH, এই 8টা উদ্ভিদের সবগুলো বৈশিষ্ট্য এই সংকর উদ্ভিদে আমি পাবো, এবং এইটাকে বলা হচ্ছে মাল্টিপল ক্রস বা সম্মিলিত সংকরায়ন।
এবার আমরা দেখি সংকরায়ন কর্মধারা বা হাইব্রিডাইজেশন প্রসিডিউর। হাইব্রিডাইজেশন আমি তো করব, কিন্তু করার আগে আমাকে কিছু বিষয় আমার জ্ঞান অর্জন করতে হবে, আমাকে জানতে হবে। কি কি? পুং প্রজনক সম্পর্কে বিস্তারিত জ্ঞান, স্ত্রী প্রজনক সম্পর্কে বিস্তারিত জ্ঞান, গাছসমূহ একলিঙ্গি নাকি উভয় লিঙ্গি, ফুল ফোটার সময় ফুল স্বপরাগী নাকি পরপরাগী, ফসল সংগ্রহের সময়। তো আমাকে এই ব্যাপারগুলো সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে। যেমন পুং প্রজনক, আমি যাকে প্রজনক হিসেবে ব্যবহার করছি, পুং অথবা স্ত্রী প্রজনক হিসেবে আমি যাকে ব্যবহার করছি, তাদের সম্পর্কে আমার বিস্তারিত জ্ঞান থাকতে হবে। যেমন আমি যদি এমন কোন প্রজনক যদি আমি বাছাই করি যাদের মধ্যে আগে থেকে স্টেরাইলিটি আছে, পুং বন্ধাত্ব বা অনেক ধরনের তাদের মধ্যে ফিজিওলজিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, আমাকে আগে জানতে হবে যে এরা আসলে এদের মধ্যে সে ধরনের কোনো প্রবলেম আছে কিনা। স্ত্রী এবং পুং প্রজনক সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে, তাদের ফুল ফোটার সময় বা তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এই সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে। আর গাছগুলো কি একলিঙ্গি নাকি উভয়লিঙ্গি এটা আমাকে জানতে হবে। ফুল ফোটার সময় কোন সময় ফুল ফুটে, আমি যদি না জানি কোন সময় ফুল ফোটে, তাহলে আমি তাকে কিন্তু সংকরায়নে কাজে লাগাতে পারবো না। যেমন সংকরায়নে একটা ধাপে কিন্তু আমাকে তার ফুল ফোটার ঠিক আগে আমার তাকে ইমাস্কুলেশন করতে হয়। তো আমি যদি না জানি যে এই উদ্ভিদে কোন সময় ফুল ফোটে, তাহলে আমি সংকরায়ন কাজটা আমি করতে পারবো না। 5 নম্বর হচ্ছে ফুলটা স্বপরাগী নাকি পরপরাগী। 6 হচ্ছে ফসল সংগ্রহের সময়। ধরুন আমি সংকরায়ন করে ফেললাম, করলাম, কিন্তু এরপর আমি ফসলটা কোন সময় পাই, নরমালি আমি কোন সময় ফসলটা পাই, এই ব্যাপারগুলো আমাকে আগেই জানতে হবে। এবার আসো সংকরায়ন কর্মধারা। 1 হচ্ছে প্রজনক নির্বাচন। প্রজনক হিসেবে আমি নির্বাচন করব অবশ্যই আমার জন্য আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন কিছু উদ্ভিদকে আমি প্রজনক হিসেবে নির্বাচন করব। ওই যে আগে বললাম কোন একটা উদ্ভিদ ভালো ফলন দেয় কিন্তু তার রোগ আক্রান্ত হয়, খুব বেশি রোগের প্রতি সংবেদনশীল। আবার আরেকটা উদ্ভিদ সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিন্তু তার ফলন ভালো নয়। তো আমি যদি এই দুই ধরনের এই বৈশিষ্ট্য যদি আমি আনতে চাই, তাহলে আমাকে প্রথমে প্রজনক নির্বাচন করতে হবে। আমি কোন বৈশিষ্ট্যটা চাই এবং এই বৈশিষ্ট্য আমি কোন জাতের উদ্ভিদ থেকে আমি পেতে পারি, এই যে নির্বাচন করাটা, এটাকে বলা হচ্ছে প্রজনক নির্বাচন। 2 হচ্ছে প্রজনকের মূল্যায়ন। মূল্যায়ন বলতে এরা আসলে ওই যে আমি যেটা বললাম আগের যে ব্যাপারগুলো আমাকে জানতে হবে, প্রজনকের মূল্যায়ন আমাকে করে নিতে হবে। 3 হচ্ছে প্রজনকের স্বপরাগায়ন। এখন স্বপরাগায়ন একটা বিষয় আছে। স্বপরাগায়ন যদি কোনো একটা উদ্ভিদে করানো হয়, তখন কিন্তু তার মধ্যে জিনগুলো হোমোলোগাস অবস্থায় চলে আসে এবং জিনগুলো যখন এভাবে যখন চলে আসে, তখন দেখা যায় প্রকট অথবা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো যখন তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন কিন্তু তাদেরকে বাছাই করে নিতে সুবিধা হয়। সেই জন্য প্রজনকের স্বপরাগায়ন করা হয়। 4 নম্বর হচ্ছে পুংহীনকরণ বা ইমাস্কুলেশন। কোন উদ্ভিদ যদি উভয়লিঙ্গী যদি উদ্ভিদ হয় এবং এই উভয়লিঙ্গী উদ্ভিদ যদি স্বপরাগী যদি হয়ে থাকে, স্বপরাগী হোক বা পরপরাগী হোক, যদি উভয়লিঙ্গী কোনো উদ্ভিদ হয়, তাহলে দেখা যায় কি সেই উদ্ভিদে সংকরায়ন করতে গেলে মানে তুমি তোমার পছন্দ মতো প্রজনক দ্বারা তাকে সংকরায়ন করতে পারবে না। কারণ যেহেতু তার মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই যখন আছে, তাহলে পুংস্তবক থেকে পরাগ স্ত্রীস্তবকে অবশ্যই পড়তে পারে এবং সংকরায়ন হয়ে যেতে পারে। সে কারণে এখানে করা হয় কি পুংহীনকরণ করা হয় বা তার পুংস্তবকটাকে সরিয়ে নেওয়া হয়। এটাকে বলা হয় পুংহীনকরণ বা ইমাস্কুলেশন। এরপরে 5 নম্বর হচ্ছে ব্যাগিং। আমি তো ইমাস্কুলেশন করলাম, তারপরে তাকে ব্যাগিং করতে হয় যাতে বাইরে থেকে অন্য কোনো পরাগ রেণু যাতে ওই ফুলের মধ্যে চলে আসতে না পারে। 6 নম্বর হচ্ছে ট্যাগিং। ট্যাগিং মানে ট্যাগ লাগানো, তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লিখে রাখা, মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য বা তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, তার ফুলের রং কি বা কি কোন তারিখে তার পুংহীনকরণ বা ইমাস্কুলেশন করা হলো, এই ব্যাপারগুলো এই ট্যাগের মধ্যে আমি লিখে রাখবো। 7 নম্বর হচ্ছে পরাগায়ন। পরাগায়ন মানে আমি এই যে 2টা প্রজনক আমি নির্বাচন করেছিলাম, তাদের 2টা প্রজনকের পুং এবং স্ত্রী উদ্ভিদের মধ্যে পরাগায়ন করা, এটাকে এখানে বলা হচ্ছে। 8 নম্বর হচ্ছে বীজ সংগ্রহ এবং সংরক্ষণ। আমি তো পরাগায়ন করে ফেললাম,
পরাগায়নের পরে এখানে বীজ উৎপন্ন হবে, যে বীজটা উৎপন্ন হবে এটা হচ্ছে সংকর বীজ। তো আমি বীজটাকে সংগ্রহ করব এবং তাকে সংরক্ষণ করব। আর 9 নাম্বার হচ্ছে F1 উদ্ভিদ জন্মানো। আমি যেই বীজটা পেলাম তাকে আমি মাঠে বা আমার নিজস্ব আমার যে আমার জমি সেখানে আমি লাগাবো, এবং লাগানোর পরে আমি দেখব যে আমি যে বৈশিষ্ট্যগুলো চেয়েছিলাম এই F1 এর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য আছে কিনা। যদি থাকে তাহলে তাকে আমি নির্বাচিত করে রাখবো, আর যদি এই বৈশিষ্ট্যগুলো না পাই তাহলে আমার সংকরায়ন প্রসেসটা আমার এখানে মানে এটা হলো না। ঠিক আছে, তাও এখানে F1 উদ্ভিদটাকে জন্মাতে হবে এবং তাকে মূল্যায়ন করতে হবে। তো এই যে 1 থেকে 9 এই পুরো যে ধারাবাহিক কর্মকাণ্ড, এই সংকরায়ন করতে গেলে আমাকে এই সমস্ত কাজগুলোকে আমার করতে হবে। এবারে দেখো ইমাস্কুলেশন বা পুংহীনকরণ। একটা যদি উভয়লিঙ্গী ফুল হয় যেখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে, সেক্ষেত্রে আমি করব কি, আমি উদ্ভিদের যে পুংস্তবক তাকে আমি সরিয়ে ফেলবো, এবং এটা সরানোর জন্য আমাকে প্রথমত নির্বাচন করতে হবে একটা ফুল, যে ফুলটা আগামীকাল ফুটবে, এখনো ফুটেনি, আগামীকাল ফুটবে, এই ধরনের একটা ফুলকে নির্বাচিত করতে হবে, এবং তার যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে সরিয়ে সেখান থেকে তার পুংস্তবকগুলোকে সরিয়ে ফেলতে হবে। এখানে দেখাচ্ছে যে একটা কাঁচি দিয়ে সরানো হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে ইমাস্কুলেশন। এই যে প্রসেসটা এটা হচ্ছে হাত দ্বারা, যদি আমি হাত দিয়ে যদি ইমাস্কুলেশন করি। এছাড়াও কিন্তু গরম পানি দিয়ে করা যায়, গরম পানি বা শীতল পানি দিয়েও কিন্তু ইমাস্কুলেশন করা যায়। সেটা হচ্ছে কি, পুংস্তবক কিন্তু স্ত্রীস্তবকের চেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়, মানে তার ভায়াবিলিটি কম। তো গরম পানির মধ্যে যদি পুষ্পক মঞ্জরিকে যদি নির্দিষ্ট সময়ের জন্য যদি রাখা হয়, গরম পানিতে যদি রাখা হয়, তাহলে দেখা যাবে কি তার যে পরাগ রেণুগুলো নষ্ট হয়ে যায়। একইভাবে শীতল পানিতেও 0 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে যদি পুষ্পক মঞ্জরিকে নির্দিষ্ট সময়ের জন্য যদি রাখা হয়, দেখা যাবে কি তার পরাগ রেণুগুলো মরে যাবে। এটাকেও কিন্তু ইমাস্কুলেশন বলা হবে, কারণ কি আমি এখানে তার পুংস্তবক গুলোকে আমি অকার্যকর করে দিচ্ছি। আবার আরেকটা ব্যাপার আছে, যেমন কিছু কেমিক্যাল আছে, এই সমস্ত কেমিক্যাল প্রয়োগ করলেও কিন্তু ওই পুংস্তবক গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্ত্রীস্তবক নষ্ট হয় না। যেমন 2,4-D একটা কেমিক্যাল আছে, এরকম আরো বেশ কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যাল গুলো প্রয়োগ করলে। আবার আছে যেমন ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, NaA, ম্যালিক হাইড্রাজাইড, এই কেমিক্যাল গুলোকে ব্যবহার করা হয় উদ্ভিদের পুংস্তবক গুলোকে নষ্ট করার জন্য। এবার আসো, আমি তো পুংস্তবক গুলোকে সরিয়ে ফেললাম, কিন্তু তাকে যদি আমি ওপেন রেখে দিই তাহলে কি হবে, তার স্ত্রীস্তবকের মধ্যে অন্য কোনো ফুল থেকে পরাগরেণু চলে আসতে পারে। আর যদি এভাবে যদি ওপেন রাখি তাহলে আমি কিন্তু আমার পছন্দ মতো প্রজনকের সাথে তাকে সংকরায়ন করতে পারবো না। সে কারণে করা হয় কি, একটা পলিথিন ব্যাগ দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়, এবং এই পলিথিন ব্যাগটাকে আবার মুখটা আবার বেঁধে দেওয়া হয়, আবার তার মধ্যে কয়েকটা ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয় যাতে অক্সিজেন পাস করতে পারে। এটা হচ্ছে সেই পলিথিন ব্যাগ। আর এখানে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগের মধ্যে লেখা থাকে স্ত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা কিন্তু এখন স্ত্রী উদ্ভিদ, আগে ছিল উভয়লিঙ্গী উদ্ভিদ। যেহেতু তার পুংস্তবককে আমি সরিয়ে ফেলেছি, এটা হয়ে গেছে এবং স্ত্রী উদ্ভিদ। এবং এর মধ্যে আমি ট্যাগ লাগালাম কত তারিখে আমি ইমাস্কুলেশন করেছি, সেই তারিখটা এখানে লেখা থাকবে। এই যে এটাকে বলা হচ্ছে ব্যাগিং, এবং এই ট্যাগ লাগানোর ব্যাপারটাকে বলা হচ্ছে ট্যাগিং। এরপরে আমি নির্দিষ্ট দিনে তাকে পরাগায়ন করব। এটা হচ্ছে সেই ইমাস্কুলেটেড প্ল্যান্ট, ফুলটা ইমাস্কুলেটেড যার পুংস্তবক নাই। আবার এটা হচ্ছে একটা প্রজনক যেটাকে আমি পুং প্রজনক হিসেবে ব্যবহার করব। এই ফুলটাকে নিয়ে আসলাম, এবং এই যে ইমাস্কুলেটেড যে ফুল তার স্ত্রীস্তবকের মাথায় বা গর্ভমুণ্ডের উপরে আমি এখান থেকে পরাগ রেণুগুলোকে আমি এখানে ছুঁয়ে দেবো। পরাগ রেণু তো পাউডারের মতো, হ্যাঁ, এবং এই পরাগ রেণুগুলোকে জাস্ট এর পাশ দিয়ে যদি আমি ছুঁয়ে দিই, দেখা যাবে কি এই পরাগ রেণুগুলো এই গর্ভমুণ্ডের উপরে এসে পড়বে, এবং গর্ভমুণ্ডে এসে এটাকে আমি বললাম কি এটা হচ্ছে পরাগায়ন। এই পদ্ধতিটা
অনেক সময় যখন কোনো গবেষণাগারে যখন নতুন কোনো জাত উদ্ভাবন করার জন্য যখন চেষ্টা করা হয়, তখন কিন্তু এইভাবে ফিল্ডের মধ্যে এইভাবে পরাগায়ন সংকরায়ন ঘটানো হয়। এবং এইভাবে করা হয় কি, তাদেরকে আবার এই যে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়, সেখানে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তার মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখে রাখা হয়, পিতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য লিখে রাখা হয়, ইমাস্কুলেশনের ডেট লেখা থাকে, সংকরায়নের ডেট লেখা থাকে। এই সমস্ত তথ্যগুলো দিয়ে এখানে ট্যাগ করে দেওয়া হয় এবং পুরো ফিল্ডে দেখো এখানে অনেকগুলো উদ্ভিদের মধ্যে এই ইমাস্কুলেশন এবং সংকরায়ন করা হয়েছে। এরপরে F1 উদ্ভিদ জন্মানো এবং মূল্যায়ন। তো আমি তো ইমাস্কুলেশন করলাম, সংকরায়ন করলাম, নির্দিষ্ট সময়ের পরে কিন্তু তার মধ্যে বীজ উৎপন্ন হবে। এই বীজগুলোকে আমি সংগ্রহ করব, সংগ্রহ করে তাকে আমি আবার কি করব, আমি তাকে জমিতে লাগাবো, লাগিয়ে দেখব যে এরা আসলেই মাতৃ এবং পিতৃ প্রজনক, মানে যে বৈশিষ্ট্যগুলো আমি চেয়েছিলাম সেই বৈশিষ্ট্যগুলো আসলেই তারা দিতে পারছে কিনা। এইভাবে F1 উদ্ভিদটাকে জন্মানো হবে এবং তাকে মূল্যায়ন করা হবে। তো এইভাবে যদি আমি সবগুলো বৈশিষ্ট্য যদি আমি পেয়ে যাই, মানে যে সমস্ত আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমি চেয়েছিলাম যদি তাদেরকে আমি পেয়ে যাই, তাহলে আমার সংকরায়ন সফল। আর যদি না পাই তাহলে আমাকে আবার ট্রাই করতে হবে। তো এটা হচ্ছে সেই F1 উদ্ভিদ জন্মানো এবং মূল্যায়ন। তাহলে আমরা সংকরায়নের ধাপগুলো আমরা দেখলাম। প্রথমে প্রজনক নির্বাচন করা, তারপরে হচ্ছে তাদের প্রথমে সেলফিং করানো বা স্বপ্রজনন করানো, তারপরে করলাম কি তাকে ইমাস্কুলেশন করলাম, তারপরে হচ্ছে তাকে পরাগায়ন করলাম, পরাগায়নের পরে তার বীজ সংগ্রহ করলাম, বীজ সংগ্রহ করে তার থেকে যে যে বীজগুলো আমি পেলাম তাকে আমি আবার জমিতে লাগালাম মূল্যায়ন করার জন্য। এরপরে আমি করলাম কি, নতুন যে একটা সংকর উদ্ভিদ পেলাম তাকে আমি গ্রহণ করব অথবা বর্জন করব। যদি গ্রহণ করার মতো বৈশিষ্ট্যগুলো যদি থাকে, আমি বলবো যে আমি একটা সংকর উদ্ভিদ উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমাদের যে সমস্ত গবেষণাগার বা যে সমস্ত উদ্ভিদ প্রজননের জন্য যে সমস্ত সংস্থা কাজ করে যাচ্ছে, তারা কিন্তু এইভাবেই কাজ করে যাচ্ছে এবং তারা তোমরা কিছুদিন পরপরই শুনবে যে বি থেকে নতুন জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। তো এগুলো সবই এই সংকরায়ন এবং পরবর্তীতে এভাবে তার অনেকগুলো ধাপ আছে, ধাপগুলো ধারাবাহিকভাবে করার পরে নতুন একটা জাত মানুষের হাতে আসে। তো এই হলো সংকরায়ন। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই এখানে কমেন্ট করে তোমরা জানাবে যদি কোনো প্রশ্ন থাকে। আমি এই ক্লাসটা রেডি করার জন্য আমি যে কয়েকটা বই পড়েছি, এগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, অ্যালার্ডের একটা বই প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এইচ.কে চৌধুরীর একটা বই এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এবং ছবিগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, বিভিন্ন ওয়েবসাইট এবং গুগল থেকে আমি সংগ্রহ করেছি। তো তোমাদের ক্লাস আজকে এতটুকু থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। সবাইকে অনেক ধন্যবাদ।